নতুন দল নিয়ে আপনি বরাবরই ইতিবাচক ছিলেন, তাদের স্বাগত জানিয়েছেন তরুণদের দলকে। দলটি ঘোষণা হতে যাচ্ছে, আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। পাশাপাশি বহুদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে আজকে ভার্চুয়ালি কথা বলেছেন। ওনার শারীরিক অবস্থা আজকে দেখে মনে হয়েছে অনেকখানি ভালো, এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের উদ্দেশ্যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। এটি নিঃসন্দেহে কেবল তার নির্দেশনা নয়, এটি হয়তো একটি সতর্ক বার্তাও। দলের নেতা কর্মীরা বা আপনার যারা নেতা, তারা এই কথার কি মর্মার্থ আসলে উপলব্ধি করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চিতভাবে আমি শুরু থেকে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছি, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট ভ্যাকুয়াম আছে, একটা বিরাট খালি ফাঁকা জায়গা আছে, যে জায়গাটিতে নতুন রাজনীতি জায়গা করে নিতে পারে। সেই নতুন রাজনীতি কি ধরনের হতে পারে, বা আমরা যারা রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আছি, বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক বলা যায়, আমাদের আসলে নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশাটা কি? আমাদের প্রথম প্রত্যাশা, যেটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ফিল করি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দলটি যেন ভেতরে বাইরে ডেমোক্রেসির চর্চাটা করে, এবং এই রাজনৈতিক দল যেটি নতুন ভাবে গঠিত হচ্ছে, নতুন করে গঠিত হচ্ছে, এই রাজনৈতিক দলের যারা টপ লিডারশিপে থাকবে তারা যেমন জবাবদিহিতার মধ্যে থাকবে দলের ভেতরে এবং বাইরে, একইভাবে দলে যারা কর্মী থাকবে, সমর্থক থাকবে, একেবারে মানে লোয়ার টায়ারে যারা কাজ করবে, তারাও যেন এই ধরনের জবাবদিহিতার মধ্যে থাকে। এবং আমরা যেই অনুপস্থিতি দেখেছি আমাদের মানে আমাদের আগের যে রাজনীতি ধারা ছিল গত 50 বছরে, সেখানে আমরা যে এই গণতান্ত্রিক মানসিকতার এক ধরনের অভাব লক্ষ্য করেছি, জবাবদিহিতার এক ধরনের অভাব লক্ষ্য করেছি, সেই জায়গাগুলোতে যেন নতুন দল সেই জায়গাগুলোকে এনশিওর করে, এবং মানুষের যে প্রত্যাশা নতুন রাজনীতির, নতুন বাংলাদেশের, নতুন ভাবে আসলে বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেটাকে নতুন একটা রূপ দেওয়ার যে প্রত্যাশা মানুষের আছে, সেটা যেন নতুন রাজনৈতিক দলটি পূরণ করতে পারে, এই প্রত্যাশা আমরা সকলেই করছি। তবে একই সঙ্গে আমি এটা না বলে পারছি না যে এই রাজনৈতিক দলটি গঠিত হবার আগে তাদের যে ছাত্র সংগঠনটি গঠিত হয়েছে, কিংবা হয়তো তারা এখন বলবেন যে এটা তাদের ছাত্র সংগঠন নয়, এটা একটা ডিফারেন্ট ছাত্র সংগঠন, হোয়াট এভার ইট মে বি, কিন্তু এটা গঠনের সময় আমরা দেখলাম বেশ কয়েক দফা এক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, মারামারি হয়েছে, বা স্টুডেন্টদের মধ্যে অসন্তোষ আমরা লক্ষ্য করেছি। এই বিষয়গুলো না হলেই ভালো ছিল, এবং নেতা নির্বাচনটা যদি মনোনয়নের ভিত্তিতে না হয়ে নির্বাচনের ভিত্তিতে হতো, অর্থাৎ ভোট দিয়ে নেতা নির্বাচন করা হতো, তাহলে কিন্তু শুরু থেকেই একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পেতাম। শুরু থেকেই আমরা দেখতে পেতাম যে এক ধরনের জবাবদিহিতা এবং গণতন্ত্রের চর্চা। সো নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই বিষয়গুলো। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন, তাদের অবদানকে যদি মাত্র 6 মাসের মধ্যে আমরা ভুলতে বসি, তাহলে খুব অন্যায় করা হবে তাদের সঙ্গে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো একটির পর একটি বন্ধ করে দেয়া হচ্ছিল, এবং আমরা অনেকেই হতাশ হয়ে ভাবছিলাম আবারও বুঝি আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, অন্ধকার পথ পাড়ি দিতে হবে, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই পথে নেমে এসেছিল, এবং নর্থ সাউথ এবং অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের স্টুডেন্টরা যদি সেই সময়ে আন্দোলনটাকে চাঙ্গা করে সামনের দিকে এগিয়ে না যেত, তাহলে হয়তো আন্দোলনটি এত দ্রুত 36 দিনের মধ্যে সফল হতো কিনা এই প্রশ্ন অনেকেই তুলছে। সো সেই জায়গা থেকে দেখতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু সাধারণত বিসিএস এর জন্য লড়াই করে না, তারা ম্যাক্সিমাম চেয়ারপারসনের বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানাতেন। তারা কিন্তু যেভাবে ফ্রন্ট লাইনে গিয়ে লড়াইটা চালিয়ে গেছে, তাদের আরো বেশি অংশগ্রহণ যদি দেখতাম, নারীদের আরো বেশি অংশগ্রহণ যদি দেখতাম, আমরা যদি নৃ জাতিগোষ্ঠী তাদের অংশগ্রহণ আরেকটু বেশি দেখতাম, তাহলে আমার কাছে মনে হতো যে এটা সকল শ্রেণী পেশা এবং লিঙ্গ বর্ণ ভেদে সকলকে নিয়েই একটা ইনক্লুসিভ পার্টি তৈরি হয়েছে, একটা ইনক্লুসিভ ছাত্র সংগঠন তৈরি হয়েছে। আমি আরেকটু বেশি আশাবাদী হতে পারতাম। আর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউন্সিল হয়েছে দীর্ঘ 7 বছর পর। 2018 সালে কাউন্সিল হয়েছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাননি, তার 4 দিন পরেই তাকে কারাগারে নেওয়া হয়, এবং সেই সময় তিনি এই বর্ধিত সভায় মানে খুব
খুব শক্তভাবে কিছু কথা বলেছিলেন যে হয়তো আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আমার নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে এবং আমার নির্দেশনা থাকবে যে তারা যেন কোনোভাবেই কোনো রকম কোনো অরাজকতার সঙ্গে যুক্ত না হয়, তারা যেন সরকারকে কোনো সুযোগ না দেয় এবং তারা যেন সরকারের পাতা ফাঁদে পা না দেয়। এবং সেই সময় আমরা দেখেছি যে আমাদের নেতাকর্মীরা কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন 4 ফেব্রুয়ারি 2018, তারা কিন্তু অক্ষরে অক্ষরে সেই নির্দেশনা 8 ফেব্রুয়ারি যখন তিনি কারাগারে তাকে নিয়ে যাওয়া হলো তারপরে কিন্তু তারা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। এবং আজকে 7 বছর পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও বর্ধিত সভায় ভিডিও বার্তা পাঠালেন, সেখানেও দেখুন তিনি কিন্তু দেশের একজন নেত্রী হিসেবে, আমি দলের নেত্রী বলবো না, তাকে যদি আমরা বিএনপির ফ্রেমে আটকে ফেলি তাহলে তাকে খুব ছোট একটা ফ্রেমে আটকে ফেলা হয়। তিনি আসলে পুরো বাংলাদেশের নেতা এবং তিনি আমি তাকে একটা স্টেটসম্যান বলি। তিনি অনেক অনেক দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক নেতা। সো আমি বলবো যে তার আজকের যে বক্তব্য সেটাও যদি আপনি একটু লক্ষ্য করেন, একইভাবে যখন এই স্টুডেন্ট মুভমেন্টটা সাকসেসফুল হলো এবং 36শে জুলাই যখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ধরনের নির্দেশনামূলক অল্প ছোট একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। আপনি দুটো যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন দুটোর মধ্যেই একটা বার্তা খুব পরিষ্কার যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি কেন তুলছে? কারণ যে সরকারটি এখন ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আপনাদেরও সরকার বটে, আপনারা বিভিন্ন সময় বলছেন। তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের যখন দৃশ্যত মনে হচ্ছে ডিসেম্বরে নির্বাচন, না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন, এই প্রশ্নগুলো তুলে আসলে বিএনপি কি প্রমাণ করতে চায়? দেখুন, আমরা শুরুতেই একটা কথা বলেছি যে এটি আমাদের সরকার এবং সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই কথাটি একবার নয়, ডে 1 থেকে শুরু করে অসংখ্যবার বিএনপির সিনিয়র লিডারশিপ যারা আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই এই কথাটি কিন্তু বলেছেন এবং এটি আমরা মনে প্রাণে বিশ্বাসও করতে চেয়েছি। কিন্তু আপনি যদি রিসেন্ট কিছু ঘটনা লক্ষ্য করেন, ধরুন যখনই সরকারটি গঠিত হলো এবং এর পরপরই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশের বাইরে গেলেন। তিনি বললেন যে এই পুরো ঘটনাটি আসলে হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়, এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা ঘটনা এবং তার একজন মাস্টার মাইন্ডও আছে এবং সেই মাস্টার মাইন্ডকে তিনি পরিচয় করিয়ে দিলেন। এবং পরবর্তীতে দেখা গেল নতুন যে দলটি গঠিত হচ্ছে সেই দলটির সঙ্গে ওতপ্রোতভাবে সেই মাস্টার মাইন্ড এবং সেই দলে পরবর্তীতে যারা যুক্ত হচ্ছেন তারা সকলেই বিভিন্নভাবে যুক্ত। কেউ হয়তো পরামর্শক হিসেবে যুক্ত, কেউ হয়তো দলের পদে যাচ্ছেন, কেউ হয়তো দলটি গঠনের প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ নানান ভাবে তারা আসলে নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি কিছুদিন আগেই আরেকটি ইন্টারভিউ দিলেন, যেখানে তিনি খোলামেলা ভাবে বললেন যে স্টুডেন্টদেরকে তিনি উৎসাহিত করছেন রাজনৈতিক দল করবার জন্য এবং উল্টো স্টুডেন্টরা তাকে বলছেন যে আমরা কোথায় ভোট পাবো, আমাদেরকে তো কেউ চেনে না। তিনি স্টুডেন্টদেরকে উৎসাহ দিয়ে বলছেন না, তোমাদেরকে সকলেই চেনে এবং ডেফিনেটলি তোমাদের একটা রাজনৈতিক দল করা উচিত। এই যে কথাগুলো যখন তিনি বলছেন এবং এই কথাগুলোর ম্যানিফেস্টেশন আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে, তখন কিন্তু এই বিষয়টি আমাদের না ভেবে আর কোনো উপায় নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটি নানান ভাবে নতুন রাজনৈতিক দলটির সঙ্গে পরোক্ষভাবে হলেও যুক্ত এবং এই রাজনৈতিক যে নতুন দলটি হতে যাচ্ছে সেখানে নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন, তিনি কিন্তু এই দলের প্রধান হতে যাচ্ছেন এবং এর বাইরেও আরো দুজন, আসিফ এবং মাহফুজ, তারা আসলে দলের কোন পদে আসবেন জানি না বা কবে আসবেন সেটাও এখনো খুব পরিষ্কার নয়। তবে এই দলের গঠনের সঙ্গে যে তারা খুব নিবিড় ভাবে যুক্ত, এই কথাটি কিন্তু মানুষ বিশ্বাস করে, অর্থাৎ পাবলিক পারসেপশন তাই। সো politics perception is very important and sometimes perception is reality in politics. So আপনি যদি এটাকে দেখেন, মানুষের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস আছে যে এই সরকারটির সঙ্গে স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের যে নতুন দল হতে যাচ্ছে তাদের এক ধরনের ক্লোজ কানেকশন আছে, একদম পরিষ্কার। এবং সেই কারণে আপনি মনে করছেন সরকার নিরপেক্ষ না। ফারহানা, একদম 1 মিনিটে যদি আপনি বলেন আগামী দিনের রাজনীতি কোন পথে যাচ্ছে,
বিশেষ করে নতুন দল আসার পরে সরকার নিরপেক্ষতা নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলছেন, আপনাদের সঙ্গে কি তাদের একটা সাংঘর্ষিক অবস্থান দেখার কোনো আশঙ্কা অনেকেই করছে? আমি আগামী দিনের রাজনীতিকে খুব আনস্টেবল এবং ভোলেটাইল দেখি। আমি খুব দ্রুত সময়ের মধ্যে স্থিরতা আসবে এটি আমি মনে করি না, বিকজ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেটা আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম, এবং নতুন যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটি অনেকাংশে সেই ভ্যাকুয়াম হয়তো পূরণ করতে পারত, কিন্তু তাদের সেই সম্ভাবনা অনেকটাই নষ্ট হয়েছে বলে আমি মনে করি, এবং তার জন্য তারা নিজেরাই দায়ী। এবং আগামী যে নির্বাচনটি, যেটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে হওয়ার কথা, সেই নির্বাচনটিকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, এলাকা ভিত্তিক নানান রকমের শক্তি মাথাচাড়া দিয়ে ওঠা, এই সকল কিছুকে এই সরকার কতটুকু শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আমি জানি না। আপনি জানেন যে আমি আমার নিজ নির্বাচনী এলাকায় আছি, এবং আমি গত 6-7 মাস যাবত আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আমার এলাকাতেই থাকি। আমি আমার এলাকায় আগামীকালকে আমার একটি জনসমাবেশ আছে, এবং সেই জনসমাবেশের অনুমতি আমরা কিন্তু 10ই ফেব্রুয়ারি চেয়েছিলাম। পরবর্তীতে একটি নতুন গ্রুপ আসলো, তারা 20 তারিখ অনুমতি চাইল, এবং আজকে দেখা গেল আমার সেই সমাবেশ স্থল থেকে 3টি ককটেল উদ্ধার হয়েছে। তো এগুলো খুব ভালো আলামত না। অনেকেই চাইছে পরিবেশটিকে অস্থিতিশীল করতে, ঘোলা পানিতে মাছ শিকার করতে, যেই ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছেন যে এমন কিছু করবেন না যাতে আপনাদের 17 বছরের এত কষ্ট পানিতে চলে যায়, বৃথা হয়ে যায়। তো একই কথা আমি আসলে সকলকেই বলবো। একদম শেষ